মালয়েশিয়ার পেনং থেকে। এবং তিনি আমাদের একজন বাংলাদেশি ভাই। তিনি যে কাহিনীটি শেয়ার করেছেন, তিনি নিজেই ব্যক্তিগত পর্যায়ে কাহিনীটি শুনেছেন এবং সেই জায়গায় তিনি ছিলেন, যেই জায়গায় তিনি কাহিনীটি শুনেছেন সেই জায়গায় তিনি ছিলেন এবং যার সম্পর্কে তিনি ঘটনাটা শেয়ার করেছেন তাকে তিনি নিজ চোখে দেখেছেন। এবং এটি তার জীবনের বেশ সমস্যা সংকুল একটা সময় ছিল, যেই সময় তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন, কিন্তু তার বৈধ কাগজপত্রের ব্যবস্থা তেমন ছিল না এবং তিনি বেশ কষ্টে জীবনযাপন করছিলেন সেই সময়। এবং তখনকারই একটা ঘটনা তিনি শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি আসলাম আইয়ুবের ঘটনায়। বেশ অনেক বছর আগের কথা, আজ থেকে প্রায় 15-20 বছর আগের। তো সেই সময় আসলাম মালয়েশিয়া যান এবং তিনি প্রতারিত হন। তার যে কাগজপত্র, যেভাবে বৈধ কাগজপত্র দিয়ে তাকে নেয়ার কথা ছিল, যার মাধ্যমে গিয়েছিলেন, তিনি তাকে আর কি সেই উপায় নেন নাই। তো তিনি সেখানে পৌঁছান তো ঠিক আছে, কিন্তু পৌঁছানোর পরে বিশাল বিপদে পড়েন, কারণ তার কাগজপত্র ঠিক নাই, তিনি কাজ করতে পারছেন না। বিশাল ভয়ের একটা ব্যাপার। এবং তার সাথে কিছু বাঙালি সহ সেখানকার যেই তাকে লোকালি যার কাছে দেওয়া পাঠানো হয়েছিল কাজের জন্য, সে তাদেরকে নিয়ে জঙ্গলে ঢুকে যান এবং জঙ্গলে নিয়ে তাদেরকে রাখেন। এবং সেখানে মানে মোটামুটি বেশ বনের ভিতরেই বেশ ভয়ের জায়গা। আসলাম বলেছেন যে সেখানে থাকার জন্য শুধুমাত্র একটা কন্টেইনার, এবং সেই কন্টেইনারও একদম লক্কর ঝক্কর। এবং সেই বলেছে, তারাই যে রেখেছিল, সে বলেছে এখান থেকে মানে তাকে খুব সামান্য, তাদেরকে, তারা যে কজন বাঙালি ওখানে ছিলেন তাদেরকে খুব সামান্য পরিমাণেরই রেশন সরবরাহ করা হয়েছিল, খাবার দাবার। এবং বলা হয়েছিল যে এখানে কিন্তু অনেক কিছুর ভয় আছে, এমনও হতে পারে এখানে ইমিগ্রেশন এসে তোমাদেরকে হানা দেবে, অথবা হতে পারে এখানে বন্য প্রাণীও হানা দিতে পারে, রাতের বেলা খুব সাবধানে থাকবে। তো যাই হোক, এরকম বিভিন্ন রকমের ভয় তাদেরকে দেখিয়ে ওখানে রাখা হয়। এবং দিনের বেলায় অনেক সময় দেখা যাচ্ছে, এবং প্রতিদিন না, 2 দিন 1 দিন পর পর এসে সেই যে লোক যার কাছে তাদেরকে সোপর্দ করা হয়েছিল, সেই লোক তাদেরকে এসে নিয়ে যেত শহরে এবং বিভিন্ন জায়গায় দেন দরবার করত কাজের জন্য, এবং আবার তাদেরকে ফিরিয়ে আনা হতো এখানে। তো এরকম একটা কষ্টের জীবন আসলাম ভাই সে সময় পার করছিলেন। এবং তিনি সেই জঙ্গলে ঢোকার পর তার শুধু মনে হতো যে কেন তিনি এত টাকা খরচ করে দেশ থেকে আসলেন। খুবই দুঃখ প্রকাশ করতেন। এবং তার সাথে যারা বাঙালি ছিল তারাও, এবং শুধু বাঙালি না, আরো কয়েকজন অন্য দেশের মানুষও ছিল আমাদের আশেপাশের পার্শ্ববর্তী দেশের, এবং তারাও বেশ দুঃখ প্রকাশ করতো। সবাই বেশ কষ্টে জীবনযাপন করছিল সে সময়টা। তো এরকমই একটা সময় আসলাম ভাই একবার আরেকজন সাথে দেশি ভাইকে নিয়ে বের হন রাতের বেলা। তখন অসহ্য গরম, এবং এই গরমে টেকা দেয়, মানে একেবারে হিউমিডিটি, একদম আকাশচুম্বী হিউমিডিটি, এবং সেখানে থাকার মতো অবস্থা নাই, এরকম একটা অবস্থা। আর সেই জায়গায় কিন্তু বিদ্যুতের ব্যবস্থা নাই। সেই জঙ্গলের ভেতরে রাতের বেলা তারা কিন্তু সেই বাতি জ্বালিয়ে এবং চার্জ লাইট জ্বালিয়ে থাকতেন, এরকম অবস্থা। খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। তো তারা ওই রাতের বেলা সেখানে গরম সহ্য করতে না পেরে, তাদের ওখানে একটা চার্জ ফ্যান ছিল, ব্যাটারি মানে চার্জিং ফ্যান, সেটা ঘুরে বাতাস দিত, বাট সবসময় দিত না, ব্যাটারি চার্জও শেষ হয়ে যেত। এটা দিনে ওই লোক এসে মাঝে মাঝে সেটা নিয়ে যায়, চার্জ করে দিয়ে যেত তাকে, তো তাদেরকে আর কি। তো যাই হোক, তো রাতের অসহ্য গরমে তিনি বের হয়েছেন, আসলাম ভাই তার এক বাঙালি ভাইকে নিয়ে বের হয়েছেন এবং হাঁটছেন, মানে একটু বাতাসের আশা। এবং জঙ্গলের পরিবেশ অন্যরকম। তিনি বলছেন যে সেই জঙ্গলের পরিবেশ বেশ ভয়ের। যারা জঙ্গলে থেকেছে তারাই বুঝতে পারবেন, চারিদিকে ওয়াইল্ড একটা এনভায়রনমেন্ট। রাতে মানে সেই জঙ্গলের ভেতরে যে মানে নিশাচর প্রাণীর ডাক, সেটা শোনা যায়। এবং তারা ভয় পেত, কারণ সেই লোকও তাদেরকে সাবধান করেছিল যেখানে বাঘও চলে আসে মাঝে মাঝে, তো সাবধান, খুব সাবধান, চলাফেরা রাতের বেলা করাই যাবে না, এরকম ভাবে বলেছিল। তো তিনি সেগুলো শুনেছেন, কিন্তু একটা সময় আসলেই যে রাতের এই মানে গরম আর যেরকম পরিবেশ এবং বন্ধ থাকতে থাকতে তার কাছে একেবারে অসহ্য লাগলো। তো আসলাম ভাই হেঁটে বের হয়েছেন বাঙালি ভাইকে নিয়ে। তো হেঁটে তারা গল্প করতেছে, হাঁটতেছে, দেশের গল্প করতেছে। আর যেহেতু তারা গ্রামের ছেলে, তাদের ভেতরে সেই সাহস আছে আর কি। যা গ্রাম তো এরকমই অন্ধকার পরিবেশ, তারা চলাফেরা করছে গ্রামে, কিন্তু জঙ্গলের মধ্যে পরিবেশটা আরো অন্যরকম। হাঁটতেছে, গল্প করতেছে, বিভিন্ন সুখ দুঃখের কথা এবং গ্রামের কথা। তো এক সময় দেখা যাচ্ছে দুঃখের মাঝে থাকতে থাকতে দুঃখের কথা মানে চলে যায়, তখন মানুষ সুখ খোঁজার চেষ্টা করে। তো নিজেরা ভালো কথাও বলতেছেন। চাঁদের আলো পড়ছে চারিপাশে, এবং চাঁদের আলোতে ছেয়ে গেছে চারপাশ। গরমটা একটু কম বাইরে, যেহেতু কন্টেনারের ভেতরে অনেক গরম, বাইরে এতটা গরম নাই। হেঁটে হেঁটে সামনে আসছেন দুই ভাই, এবং হাঁটতে 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 অনেক দূর চলে আসে তারা।
এবং তখন আসলাম ভাইয়ের সাথে যে রুমমেট ছিল সে বলতেছে, ভাই আমরা কিন্তু অনেক চলে আসছি দূরে, আপনি চিন্তা করেন। খোলা একটা মাঠের মতো ছিল, দূরে দূরে স্ক্যাটার্ড ভাবে কিছু গাছ, আর চারিপাশে মানে ঘিরে গেছে বনটা আর কি, মানে গাছগাছালি দিয়ে একেবারে ঘিরে গেছে, মাঝখানের জায়গাটা একটু ফাঁকা, কয়েক জায়গায় মানে স্ক্যাটার্ড ভাবে কিছু গাছ আছে, এরকম একটা অবস্থা। তো চাঁদের আলো পড়ছে এবং কিছু জায়গা উঁচু কিছু জায়গা নিচু, এরকম একটা অবস্থা, মানে উঁচু টিলার মতো আবার নেমে গেছে। তো সেই ভাই বলতেছে যে, আসাম ভাই আমরা কিন্তু দূরে চলে আসছি, অনেক অনেক দূর চলে আসছি, তো আবার রাত্রেবেলা হারাই গেলে জঙ্গলের মধ্যে বিপদ। তো আসলাম সাহেব বলতেছে যে, না না আমরা তো ফাঁকা জায়গায় আছি, আমরা তো এখনো জঙ্গলে ঢুকি নাই, তো অসুবিধা নেই। তো এরকম বলতে বলতে আরেকটু সামনে যাওয়ার পর দূরে তারা দেখতে পেল এক জায়গায় একটা মানুষের মতো, বেশ দূরে একটা ছোট্ট, মানুষটা অনেক দূরে হওয়াতে তার যে প্রতিকৃতি অনেক ছোট লাগতেছে, মানে অবয়বটা ছোট লাগতেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে মানুষ, কারণ তার পাশে দুইটা লণ্ঠন রাখা, সে দুইটা লণ্ঠন রেখে কিছু করতেছে। তো আসলাম ভাই বললো, কি ব্যাপার, এখানে আবার কোন মানুষ? একটু ভয়ও পাইছে তারা, যেহেতু তাদের কাগজপত্র নাই। তাদেরকে বলছে সেই যে লোক, তাদের এখানকার মোট কথা যে নাকি তাদের কেয়ারটেকার, সে বলে দিচ্ছে যে তোমরা কিন্তু সাবধান, যেহেতু কাগজ নাই বিপদে পড়বে, সাবধান, যাতে কোনোভাবেই তোমাদেরকে এখানে মানে আর কি ইসের লোকরা না ধরে, ইমিগ্রেশনের লোকরা না ধরে। তো হাঁটতে হাঁটতে তারা তারপরও কাছে আসলো কিউরিয়াসিটির জন্য। তো দূর থেকে দেখতেছে একটা লোক, সে কাইন্ড অফ লাইক আলখাল্লার মতোই পরা, অনেকটা উপরে একটা মানে বড় ফতুয়ার মতো পরা, আর একটা কাইন্ড অফ লাইক লুঙ্গি টাইপের কাপড় পেঁচানো কোমরে, মাথার মধ্যে আবার একটা কাপড় পেঁচানো। সে মাটি খুঁড়তেছে এবং মাটি খোঁড়াটা অনেকটা কবর যেভাবে খুঁড়ে সেরকম, মানে কবর খোঁড়ার মতো দেখে বুঝতেছে। তো আসলাম ভাই বললো, এটা খুব ইন্টারেস্টিং। তো তিনি আরো কাছে এসে গলা খাকারি দেয়। তো গলা খাকারি দিলে লোকটা ফট করে তার দিকে তাকায়। তো তাকানোর পরে দেখলো যে লোকটার হাতে কোদাল ছিল, কোদালটা ফেলে দিয়ে লোকটা একটা দা বের করে। তো আসলাম ভাই ভয় পেয়ে হাত উঁচা করে, এরকম উঁচা করে বলে যে, না না না, মানে কিছু কিছু মালয়েশিয়ান মালয় ভাষা পারতো, সেটা যে বলতেছে, আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমরা এখানে থাকি কাছে, আমাদেরকে কিছু করো না। তো লোকটা দাটা নামায় তাকে সেই তাদের মালয় ভাষাই বলে যে, তোমরা এখানে কোথায় থাকো? তো তিনি হাত দিয়ে দেখাইতেছেন আসলাম ভাই যে ওই দিকে। তো বলতেছে, এখানে কি তোমরা কি জঙ্গলে থাকো, পলায় আসছো? তো তিনি ওইভাবে না বলে তিনি বললেন যে ওখানে থাকি আর কি, আমাদের মালিক রাখছে ওখানে। বলছে যে জঙ্গলের মধ্যে মালিক রাখছে, তো সব যারা রাখে তারা হচ্ছে যারা অবৈধ তাদেরকে রাখে। তো তিনি বললেন যে ওরকম না, মানে আমাদের কাজ আছে কিন্তু আমাদেরকে রাত্রে এখানে রাখে। তো যাই হোক, লোকটা তাদের কথাবার্তা এত ফ্লুয়েন্ট না, তো আসলাম ভাই বুঝতে পারলো লোকটা ইংরেজিও বুঝে কিছু, কারণ ইংরেজিতেও তিনি কিছু কথা বলছেন। তো লোকটার কাছে আসলে এসে দেখলেন যে লোকটা কবরই করতেছে। তো তিনি তাকে বললেন যে, আপনার নাম কি? আমার নাম আসলাম, নিজের নাম বলে, আমার নাম আসলাম। আপনার নাম কি? বলে, আমার নাম ইসমাম। লোকটা বলছে, আমার নাম ইসমাম। তো বলতেছে যে, কি এখানে কবর খুঁড়তেছেন? বলে, হ্যাঁ আমি গোরখদি, কবর খুঁড়ি, আমি এখানে কবর খোঁড়ার কাজ আমার। তো বলতেছে যে, এত রাতে এখানে কবর খুঁড়তেছেন ভাবে? দিনের বেলা অনেক গরম পড়ে আর সমস্যা, আর এইখানে কবর দেয় সেই এই জায়গায় কিছু জায়গা আছে কবর দেয়, এটা হচ্ছে ওইখানে দূরে সামনে দেখাচ্ছে, ওইখানে গ্রাম আছে, সেখানে মানুষ মারা গেলে কবর দেয়, আর দিনের বেলা অনেক গরম, আমার জন্য কষ্ট, আমার কাজই হলো এটা। তো দেখলো ওই কবর খোঁড়া, দেখলো অনেকক্ষণ দাঁড়াতে আসলাম ভাই। তারপর জিজ্ঞেস করলো তাকে, ইসমামকে, মানে সেই মালয় আর ইংলিশ মিলায়, যে ভয় লাগে না আপনার যে রাতের বেলা এরকম জঙ্গলের মধ্যে গভীর রাতে কবর দিতেছেন? তো সে বলতেছে যে হ্যাঁ ভয় তো লাগেই, ভয় লাগার মতোই ব্যাপার, কারণ অনেক সমস্যা আছে এখানে। বলে, কিরকম সমস্যা? বলে যে অনেক কিছু আছে, চলে আসে এরকম, আর এই তুমি যে জায়গায় দাঁড়ায় আছো এই জায়গায় সব হচ্ছে এই আমার এই কবর দেওয়া এই জায়গা, ওই যে দেখো সামনে ওইখানে সব হচ্ছে কবর। তো তিনি খুব মানে অবাক হলেন। তো তিনি জিজ্ঞেস করতেছেন আসলাম ভাই সেই ইসমামকে যে, তুমি কি কিছু দেখছো কখনো এরকম কবর দিতে এসে রাত্রেবেলা? যে বলতেছে যে এরকম সেই। তো বলতেছে যে হ্যাঁ অনেক কিছুই দেখছি। তো তখন লোকটা নিজেই কোদালটা রেখে একটু বসলো, বসে এসে তার সাথে তামাক ছিল, তামাক ধরাইলো, তামাক ধরায় বলতেছে, বসো, খাবা নাকি? তো দিল সিগার আর কি, মানে এই যে এই পাতা দিয়ে বানানো বিড়ি টাইপের আর কি দিল। তো আসলাম ভাই তো সিগারেট খাইতেন, তো ওইখানে ওইটা পাইছে, ওইটাই যে খাইতেছেন। তো তারপর গল্প শুরু করলো লোকটা, বললো যে এখানে অনেকদিন ধরে আমি কবর দিই। তো একবার কি হলো জানো? বলে কি? বলে আমার তখন বয়স কম, এখন তো অনেক বয়স হয়েছে আমার, তো মোটামুটি আজ থেকে আরো 20 বছর আগে, তখন আরো বয়স কম ছিল। তো তখন আমি এখানে প্রথম এই খোঁড়াখুড়ি করতে আসি। তো আমার বাবার সাথেই আসতাম, আমার বাবাও কবর খুঁড়তো। তো আমার বাবা ওই দিন অসুস্থ,
বেশ অসুস্থ, সে মানে বিছানায় পড়ে গেছে। তো সে আর আসতে পারবে না। এর মধ্যে খবর আসলো যে এখানে কবর খুঁড়তে হবে, এবং এই কবর রাত মানে তারা এরকম ভোরবেলায় কবর দিয়ে দিবে এখানে, এরকম একটা অবস্থা। মানে ফজরের পরে এখানে কবর দিবে, তো রাতের বেলায় মাটি খুঁড়তে হবে। তো আমার বাবা তো যেতে পারবে না। আমার বাবাকে আমি বললাম যে আমি চাই, তো আমাদের টাকা পয়সারও দরকার, আমরা আর্থিকভাবে খুব সচ্ছল না। তো আমার বাবা নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও আমাকে বললো যে আচ্ছা যাও, কিন্তু আমাকে দোয়া শেখাই দিল, বললো যে দোয়া পড়বা। মানে দোয়া আমি জানতাম, আমাকে মনে করাই দিল যে এই দোয়া পড়ে যাবা, এবং তুমি তোমার কাজ শেষ করার সময় দূর থেকে যদি তোমাকে কেউ ডাকে বা ই করে, তুমি কথা শুনবা না, আর কেউ কথা বলতে আসলেও তার সাথে কথা বলবা না। আর সব সময় নিজের যে দাটা সেটা সাথে রাখবা, কারণ এটা একেবারেই মানে লোহা দিয়ে বানানো, কাস্ট লোহা দিয়ে বানানো। এরকম লোহা সামনে সাথে থাকলেও ওরা আসতে পারে না। তো তখন আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে কারা? বলে আছে, খারাপ কাইন্ড আছে, খুব সাবধান, খুব সাবধান, সারা রকম জিনিস আছে, এগুলা আসে, তো বাবা সাবধানে যাও। তো আমি ওই দিন রাতে তারপর রওনা দিই জিনিসপত্র নিয়ে, এবং আস্তে আস্তে আসি। এবং জঙ্গল তখন সেরকম মানে গভীর, আজ থেকে 20 বছর আগে মনে করো যে এই জঙ্গল এখন যেরকম দেখতেছো তার থেকে অনেক নিবিড় ছিল, আর অনেক রকম ভয়ের ব্যাপার ছিল। একেবারে বাঘ থেকে শুরু করে সাপ থেকে অনেক কিছু আছে এখানে। তো আমি রাতের বেলা রওনা দিয়ে, আমার মাও আসতে দিতে চায়নি আমাকে, মা অনেক কান্নাকাটি করছে, আমি তারপরও বের হয়ে আসছি, এবং এসে আমি কোদাল নিয়ে এবং আমার জিনিসপত্র নিয়ে কাজ শুরু করি খুঁজে। তো একটা জায়গা দেখালো আর কি ইসমাম, ওখান থেকে সে যখন যেখানে বসা তার থেকে দূরে, ওখানে জায়গাটা দেখা যাচ্ছে বেশ কিছু গাছগাছালি আছে, এবং গাছগাছালির মাঝখান দিয়ে এখনো দেখা যাচ্ছে যে বেশ একটা ফাঁকা জায়গা, মনে হচ্ছে গাছগাছালি ঘিরে রাখছে, কিন্তু মাঝখানে একটা যাওয়ার জায়গা আছে। তো ওই জায়গাটা দেখায় ইসমাম বলতেছে চাঁদের আলোতে দেখা যাচ্ছে যে ওই জায়গাটা দেখছো? বলে হ্যাঁ। বলে ওই জায়গাটা দিয়ে মানে ওখানে ঢোকার জায়গা আছে, এবং ভিতরে অনেক কবর। তো ওইখানে এসেই আমি কাজ শুরু করি কবর খোঁড়ার। এবং আমি যখন আসি একা একা, পুরা মানে বনভূমি ডাকতেছে, কেউ নাই। তো আমার কাছে একটু অস্বস্তি লাগছে, বাবার সাথে তো আগে আসছি অনেক কবর দিতে, তো এর জন্য ওই অভ্যাসটা আছে। তো এসে চারিপাশে তাকালাম, তাকায় দেখতেছি একেবারে নিশ্চুপ, মানে নিঝুম পুরনো কবরগুলা। মনে হচ্ছে যে সবাই তাদের খবর আছে, যে মানে তারা জানে যে কেউ একজন আসছে মাটি কাটতে, কেউ একজন অ্যাড হবে, কেউ একজন আগামীকাল এখানে শুবে। তো মনে হচ্ছে যে তারা সবাই সেন্সে আছে। তো আমি এসে সেরকম ভাবে কবরগুলোকে সালাম দিয়ে আমি শুরু করলাম মাটি কাটা, একটা জায়গা বের করে। তো ওরকম ভাবে কাটতেছি, আমার সাথে লণ্ঠন আছে, মাটি কাটতে 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 এক জায়গায় উঁচু করে রাখতেছি। তো জানো তো যে মাটি কাটলে অনেক সময় পানি বের হয় এবং অনেক সময় হয় না। তো আমি যেখানে কাটতেছিলাম ওখানে পানি বের হয় নাই। তো ওরকম একটা অবস্থা। তো মাটি টাটি কাটা হলো, মাটি টাটি কেটে আমি বসে আছি। হঠাৎ করে আমার কাছে মনে হলো যে একটা শব্দ, মানে আমি তখন রেস্ট নিচ্ছিলাম, একটা শব্দ হচ্ছে গাছের ওই পাশে। এখানে 3টা গাছ আছে, গাছের ওই পাশ থেকে একটা শব্দ আসতেছে, কেমন জানি মানে কোনো কিছু ছিঁড়লে যেরকম শব্দ আসে, মানে টেনে যদি গাছের বাকল টাকল ছিঁড়ে সেরকম একটা শব্দ আসতেছে। তা আমি সব চিন্তা করলাম কিসের শব্দ। এদিকে আমার হাতের যে লণ্ঠন সেটা টিম টিম করতেছে, এটার আলো তো আর অত দূর যায় না যেখান থেকে শব্দটা আসতেছে। তা আমি মনে মনে দোয়াটা পড়লাম। এখন দোয়া পড়তে যে আমি দোয়া কি ঠিক মতো পড়ছি কিনা সেটাও বুঝতে পারতেছি না, দোয়াটা আমার মনে আছে কিনা, কেন আমার ভয় লাগতেছিল। তো আমি তারপরও দোয়াটা পড়ে আস্তে আস্তে করে উঠছি হাতের দাটা নিয়ে, এবং লণ্ঠনটা নিয়ে আস্তে 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 হেঁটে যেয়ে যাচ্ছি শব্দের উৎস উদ্দেশ্য করে। হেঁটে হেঁটে যাচ্ছি এবং আস্তে আস্তে গুটি গুটি পায়, যাতে আমার ওই শব্দটা, মানে ওইখানে যে শব্দ হচ্ছে ওখানে যাতে কেউ যদি কোনো শব্দ করে থাকে যেন না বুঝে ঘটনাটা কি। আবার অনেকে বলতো যে ওখানে বাঘ আছে ইত্যাদি ইত্যাদি, এবং যেখান থেকে শব্দ আসতেছে ওখানে কিন্তু আমার বাবা আর আমি কবর খুঁড়ে আসছি কয়েকদিন আগে। তো মানে বেশি দিন হয় নাই, 2-3 দিন আগেই কবর করছি। তো ওখানে একদম কাছে যখন চলে আসলাম, তা আমি দেখতেছি যে মাটি একটা মানে একটা কবরের মতো জায়গা, সেখানে মাটি এলোমেলো ভাবে ছালা, মানে উঠাইছে কেউ মাটি ওখান থেকে। তো আমার খুব কিউরিয়াসিটি হলো, দূরে লণ্ঠনের আলো হালকা পড়ছে সেখানে। আমি সাথে সাথে আমার যে লণ্ঠনের আলো কমায় দিলাম, সলতে একদম নিচু করে দিলাম যাতে ওখানে আলো না যায়। তাই মানে ওখানে কি হচ্ছে, মাটিকে সরাইছে। তো আমি লণ্ঠনটা ওখানে রেখে আস্তে আস্তে একেবারে হামাগুড়ি দিয়ে দা নিয়ে কাছে গেলাম। একদম কাছে যে দেখতেছি, একদম কাছে যখন হেঁটে গেছি, ওখান থেকে মোটামুটি আমার দূরত্ব 10 ফিট। চাঁদের আলো পড়ছে কবরটার উপরে,
আমি হঠাৎ দেখতেছি একটা খালি পিঠ, মানে পিঠটা খালি, একটা মানুষ মনে হয় বসা, তার পিঠটা খালি এবং সেটার মধ্যে নীলচে নীলচে টাইপ পিঠটা, মানে চাঁদের আলোতে মনে হচ্ছে পিঠটা নীলচে, মাথায় চুল নাই, মানে কয়েকটা চুল, দুই একটা চুল বের হয়ে গেছে, এরকম একটা মানুষ দুই হাতে মাটি সরায় কিছু একটা বের করছে মার কবর থেকে। তো আমি বুঝতে পারলাম যে কিছু না ডেড বডি বের করছে, এবং তারপর আমি বুঝতে পারছি সে ডেড বডি ছিঁড়তেছে ওখান থেকে টেনে টেনে। মানে এটা তো একটু পুরানো হয়ে গেছে ডেড বডি, 2-3 দিনের পুরানো, এবং সেটা মনে হয় ডিকম্পোজড হয়েছে, সে টেনে ছিঁড়তেছে, কড়াক কড়াক করে শব্দ হচ্ছে ছেড়ার। আমার অন্তরাত্মা কেঁপে গেল, আমি খুবই ভয় পেলাম। তো ইসমাম বলতেছে আর কি কথা, যে আমি প্রচন্ড ভয় পেলাম। আমি কি করলাম, মানে কেঁপে উঠে আমি জোরেই বলে ফেললাম যে ইয়া আল্লাহ। এই সময় দেখলাম ফট করে সেটা বসেছিল সেটা আমার দিকে তাকালো, এবং তার যে দৃষ্টিতে কি ছিল এটা আমি বলতে পারবো না, এত ভয়ঙ্কর দৃষ্টি আমার জীবনে আমি দেখি নাই। মনে হচ্ছে দাউ দাউ করে দুটো চোখ জ্বলতেছে, এবং তার মুখে এক সারি দাঁত, চাঁদের আলোতে বোঝা যাচ্ছে যে তার চাঁদের আলো পড়ছে মুখের মধ্যে, এক সারি দাঁত, এবং সেখানে রক্ত এবং বোটকা গন্ধ ছুটতেছে দিক থেকে। সেটা আমাকে দেখে ফেলছে অন্ধকারের মধ্যে, ঠেই করে একটা শব্দ করলো, মানে বরং ভয়ঙ্কর একটা খ্যাক শব্দ করলো, এবং ছুটে আসলো। এবং ছুটে আসাটা একটা কুকুরের মতো 4 হাত পা দিয়ে দৌড় দিয়ে, সে যদিও মানুষের মতো আকৃতি, তার 2 হাত 2 পা আছে, সে ছুটে আসলো আমার দিকে। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার এক হাতে একটা কামড় বসায় দিল, এবং আমি প্রচন্ড যন্ত্রণায় আমি আরেক হাতে দা দিয়ে তাকে কোপ মারলাম, এবং সেই কোপের চোটে তার একটা হাতের কবজি পড়ে গেল এখানে, এবং সে প্রচন্ড আর্তনাদ করে ছিটকে সরে গেল এখান থেকে, এবং প্রচন্ড জোরে গর্জন করতে করতে দৌড়ায় একদিকে চলে গেল। এবং পুরো জায়গাটা, আমি তখন হতভম্বের মধ্যে দাঁড়াইছি, আমার যে জায়গায় কামড় দিচ্ছে ওই জায়গাটা দিয়ে রক্ত পড়তেছে। আমি তাকায় দেখতেছি যে কবরের মাটি উঠানো, সেখান থেকে কাফনের কাপড় দেখা যাচ্ছে, এবং চাঁদের আলোয় চারিদিকে একদম ধুয়ে যাচ্ছে, এত মানে চাঁদের আলো বেড়ে গেছে চারিপাশে, এবং দূরে গাছগাছালির মধ্যে প্রচন্ড শব্দ শোনা যাচ্ছে দূর থেকে, যেন হুঙ্কার দিতে দিতে কিছু দৌড়াচ্ছে চারিপাশে। আমি ভয় আর দাঁড়াইলাম না, আমি কিছুক্ষণ মানে ওখানে দাঁড়ায় থেকে হতভম্বের মধ্যে ঝেড়ে দৌড় দিলাম, এবং আমি দোয়া পড়তে পড়তে দৌড় দিচ্ছি। আমি দোয়া পড়তেছি আর দৌড়াচ্ছি, দোয়ার মধ্যে ভুল হচ্ছে কিনা এটা আমি বুঝতে পারতেছি না। এবং আমি একটু পর পর বুঝতে পারতেছি আশেপাশের কোনো গাছ গাছালির পাশ দিয়ে আমাকে ফলো করে কেউ আসতেছে, এবং হেস হেস শব্দ করতেছে। তো যাই হোক, এরকম শব্দ করতে করতে একসময় আমি আমার গ্রামের প্রান্তরে পৌঁছায় গেলাম, এবং আমি মানে একদম দৌড়ে যে গ্রামে ঢুকলাম এবং চিৎকার করা শুরু করলাম। তো অনেকে ভয়ে উঠলো না এই রাতের বেলা সেখানে, এবং দেখা গেল 2-1টা বাসার থেকে এরকম শব্দ শুনে মানুষ তাকাইছে জানলা দিয়ে, আমি বুঝতে পারছি হালকা আলো আছে তাদের কুড়ে ঘরের ভিতরে, কিন্তু কেউ উঠে বেরোলো না। তা আমি চিৎকার করতে করতে, আমার তখনও ভয় লাগতেছিল ওই জিনিসটা ফলো করে আমার পিছনে আসতেছে। আমাদের বাসায় আসলাম, এবং বাসায় এসে আমি চিৎকার করে পড়ে গেলাম সেখানে। তো আমার মা বের হয়ে আসলো, আমার অসুস্থ বাবা সেও কোনো মতো উঠে আসলো, এসে দেখলো আমাকে, এবং আমার হাতের এই কাটা জিনিস দেখলো, এবং আমার বাবার সাথে সাথে বাবা মা দুজনই আমার হাতে চিকিৎসা করলো, পানি দিয়ে ধুলো। দেখলো যে মনে হলো ধারালো দাগ দিয়ে কোনো হিংস্র পশু কামড় বসাইছে এখানে, এবং মাংস ছুটে নেওয়ার মতো এরকম অবস্থা। এবং সাথে সাথে ওই সময় গাছগাছালির যে ছিল তাদের কাছে, সেগুলো তারা ওগুলাই ইউজ করতো তখন, গ্রামের মানুষ তখনও, তারা শহুরে চিকিৎসাতে এত অভ্যস্ত না, সেগুলো আমাকে লাগাই দিল। এবং রাতের বেলা আমার বাবা মা দুজনই দোয়া করলো আমাকে নিয়ে, বেশ মানে বস শোয়া রাখলো। আমি খুবই ভয়ে ছিলাম, দুঃস্বপ্ন দেখলাম রাতের বেলা, ওই মুখটাকে বারবার মনে হলো। তো সকালবেলা আমার বাবা আমাকে নিয়ে গেল স্থানীয় যে কবিরাজের কাছে। তো কবিরাজ বলল যে ওখানে কবরখোর হান্তু, বা আমাদের এখানে বলে কবরখোর হান্তু, মানে কবরের ভেতরে এরকম লাশ খায় হান্তু বলে, তাদের মধ্যে কেউ এসে আমাকে আক্রমণ করছে, এবং বলল যে দেখো তোমার পেশা, আমার বাবাকে বলল যে বেশ ভয়ের পেশা, এই পেশায় তুমি আসলে রাত বিরাতে কবর করে এটা ঠিক না। তো এটা তোমার ছেলে তো ওই হান্তুকে আহত করছে, তোমাকে কিন্তু তোমার ছেলে কিন্তু ছাড়বে না। তো যাই হোক, আমাকে চিকিৎসা করলো কবিরাজ, এবং দোয়া তুরুদ পড়ে দিল, এবং সে আমাকে এরকম আমার সাথে রাখার জন্য একটা অ্যামুলেট দিল। তো সেটাও আমি রাখলাম, এবং বাসায় চলে আসলাম। এবং আমাকে বলল যে আমাকে যেন নজরে নজরে রাখে, বেশ মানে নজরে নজরে রাখে, এটাও বলে দিল। আমাকে নাকি মাঝে মাঝে এসেই এরকম করবে আর কি, মানে প্রসেস করার চেষ্টা করবো ওই জিনিসটা, তো তার একটা প্রভাব নাকি আমার মধ্যে থাকবে। তো আমি খুব ভয় ছিলাম। আমার বাবা আমাকে অনেকদিন এরকম নেয় নাই আর ইসের ভিতরে, মানে এরকম মানে কবর খোঁড়ার কাজে আর নেয় নাই। আমার বাবা একটু সুস্থ ফিল করলে আরো একাও যায় নাই, সে গ্রামের আরো 2-1জন নিয়ে যে কবর খুঁড়তো রাতের বেলা। তো একদিন এরকম আমার বাবা গেছে,
কবর খুঁড়তে রাতের বেলা, এবং বাসার মধ্যে আমি আর আমার মা। তো আমি শুয়েছিলাম আমাদের ঘরের মধ্যে, আমাদের ঘরগুলো ছিল কুড়ে ঘর, তো একটা ঘরের মধ্যে আমি শুয়েছিলাম, আমি একাই থাকতাম সেখানে। হঠাৎ আমার কাছে মনে হলো যে আমার ঘরের যে বেড়ার ওই পাশে, মানে আমার মাথার কাছ থেকে কিছু একটা শব্দ করতেছে, এবং শব্দটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হইতেছে, এবং কেমন জানি শব্দটা, সে শব্দটাকে আমি অগ্রাহ্য করতে পারতেছি না। এক সময় মনে হলো সেটা বেড়া ভেদ করে আমার কানের কাছে চলে আসলো একদম শব্দটা, আর মনে হলো আমি নিজের সেন্স লোপ পেয়ে যাচ্ছে। এবং তখনই আমি নিজে বুঝতে পারলাম কিছু একটা আমার শরীরের কন্ট্রোল নিয়ে নিতেছে। আমি প্রচন্ড হুঙ্কার শুরু করলাম, চিৎকার শুরু করলাম। একই দিকে আমি চেষ্টা করছি নিজেকে শান্ত রাখতে, আরেক দিকে এটা হচ্ছে না। তো এক সময় আমি পাগলের মতো লাফ দিয়ে চলে আসলাম আমাদের বারান্দায়, এবং আমি বুঝতে পারছি আমি আমার মধ্যে নাই। আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি, আমি পারতেছি না। তো আমার এই রূপ দেখে আমার মা বের হয়ে আসছে। আমার মা এসে আমাকে ধরতে সাহস পাচ্ছে না, আমি নাকি পিশাচের মতো ব্যবহার করতেছিলাম। তো আমার মা সেটা বলছে, এবং আমার মা চিৎকারে পাশের বাড়ির কুড়ে ঘর থেকে মানুষ বের হয়ে আসে, এবং তারা এসে সবাই মিলে আমাকে জাপটে ধরে এবং বেঁধে ফেলে, এবং আমি নাকি খুব বাজে রকম আচরণ করতেছিলাম। তো তারপর তারা আমাকে চিকিৎসা করে, এবং আমি নাকি এরপর থেকে আমি অনেকদিন অসুস্থ ছিলাম। আমি চেষ্টা করতাম মানুষ দেখলে কামড়াতে, এবং মুখ ভেঙচি কাটতাম। তো পরবর্তীতে ওই এলাকায় পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়ার একজন মৌলানা থাকতো, এবং তিনি এসে আমাকে ঝাড়েন, চিকিৎসা করেন, এবং আমাকে বলেন যে ওর যখনই এরকম আসবে তখন থেকে যেন সে নিজেকে বুঝতে পারবে, ও নিজেই বুঝতে পারে ব্যাপারটা, তো ও যেন নিজেকে আটকায় ফেলে এই সময়। এরপর থেকে আমার বাড়িতে কিন্তু আমার একটা ব্যবস্থা আছে। আমাদের বাড়ি আগের থেকে অনেক উন্নত হয়েছে, এখন আর সে আগের মতো কুড়ে ঘর আমরা থাকি না। ওরকম শেকল জাগানো আছে। আমি যখন ফিল করি আমার মধ্যে ওরকম কিছু প্রভাব আসতেছে, আমি সেই শেকল দিয়ে নিজেকে বেঁধে রাখি, তখন আমার ঘরে কেউ আসে না। আবার এই প্রভাব কেটে যায়, এবং এরকম নির্দিষ্ট হঠাৎই হয়, আবার অনেক দিন হয় না। তো পরবর্তীতে আমার বাবা মারা যায়, কিন্তু কবর কাটার পেশাটা কিন্তু আমি ছাড়ি নাই। আর আমি সব সময় তককে তককে থাকি। আমি যদি কবর কাটতে এসে, খুঁড়তে এসে যদি কখনো ওই হান্তুকে আবার পাই, আমি তাকে কেটে, এর মাঝে আমি অনেক শিক্ষা গ্রহণ করছি, অনেক ধর্মীয় জিনিস শিখছি, এবং অনেক রকম জিনিস শিক্ষা গ্রহণ করছি। এবং আমার সাথে সবসময় একটা অ্যামুলেট থাকে। আমি যদি ওকে আর কখনো পাই, আমি ওকে এখানে কেটে কবর দিয়ে আমার নিজের এটা প্রতিশোধ নিব যে সে যে আমাকে কার্সের মধ্যে ফেলাইছে। তো ইসমামের এই ঘটনা শুনলে আসলাম ভাইদের সারা শরীরে কাটা ধরে যায়। এবং ইসমাম যখন ঘটনা বলতেছিল, ইসমাম যখন তার নিজেকে আটকে রাখার ব্যাপারটা বলে, এটাতে আসলাম ভাইরা বেশ ভয় পায়, মনে করে তার কার সামনে বসে আছে, এই লোক যদি সেরকম আচরণ আবার শুরু করে। তো কারণ ইসমামের চোখ নাকি চকচক করতেছিল যখন সে বলতেছিল এটা, এবং ইসমামকে বেশি ভয়ঙ্কর লাগতেছিল। এবং যেই জায়গাগুলো দেখাইছে হাত দিয়ে তুলে তুলে ইসমাম, সেই জায়গাগুলো কিন্তু বেশি দূর না, এখান থেকে দেখা যায়। তো আসলাম ভাইরা বেশ ভয় পায়। এটা দেখে ইসমাম বুঝতে পারে যে আসলে এরা ভয় পাচ্ছে। তখন বলে, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে শিখে গেছি। আমি জানি যখন আমার এরকম ধরা পড়ে, মানে আমার যখন নাকি এরকম একটা সমস্যা আসে, আমি কিন্তু বুঝতে পারি আগে থেকে যে আমার এরকম সমস্যা হচ্ছে, আমি তখনই নিজেকে শিকল দিয়ে বেঁধে ফেলি। আমি এরকম করি না। আর এই যে আমি কবর খুঁড়ি, এখনো কবর খুঁড়ি, যে কালকেই সকালবেলা ফজরের পরে দাফন হবে, তো আমি এখনো কবর খুঁড়ি, আর আমি সবসময় অপেক্ষা করি সেই পিশাচের। তো আসলাম ভাই জিজ্ঞেস করে যে আপনি কি ওরকম কোনো মানে পাইছেন যে ও আসে বা কিছু? বলে, না না, ও আসে না, আমাকে ভয় পায়। ওর হাত কাটছি না আমি, ওকে আমি ভয় পাই, সে কিন্তু থাকে, আশেপাশেই থাকে, আমি বুঝতে পারি। তো আসলাম ভাই তার গায়ে কাটা দিয়ে উঠে বলে, এখনো কি আছে? কাছে, বেশ খানিকটা দূরে আছে এখান থেকে, কিন্তু আছে। ও অনেক বছর বাঁচবে, ওর তো বয়স অনেক। আমরা তো মানুষ, আমাদের বয়স শেষ হয়ে যায়, ওর বয়স শেষ হয় না, ও অনেক বছর বাঁচবে। ও হয়তো আমার পরের জেনারেশনকেও দেখবে। আর ও আছে, আশেপাশেই আছে, এখান থেকে মানে বেশ খানিকটা দূর দিয়ে ঘোরাফেরা করে আমার আশপাশ দিয়ে, কিন্তু আমার সামনে আসে না। তো আসলাম ভাই বেশ ভয় পেয়ে ইসমামকে বলে যে আমার তো এখন যেতে ভয় লাগতেছে, আপনি বলছেন ও আসছে। তো ইসমাম তখন বলে যে তোমাদেরকে এগিয়ে দিয়ে আসি, চলো। তো ইসমাম তিনি হেঁটে আসেন আসলাম ভাইদের সাথে, অনেক দূর পর্যন্ত হাঁটেন এবং গল্প করেন, এবং আসলাম ভাইকে আবার তামাক খেতে দেন, এবং গল্প করতে করতে আসেন, এসে তাকে এগিয়ে দেন, এবং একেবারে বন্ধুর মতোই আচরণ করেন, খুব ভালো আচরণ করেন তার সাথে। বয়সে যদিও বড়, আসলাম ভাইদের থেকে বেশ বড়, তো খুব ভালো আচরণ করেন, এবং বলেন যে তোমাদের জন্য আমার সহানুভূতি হয়, তোমরা যারা কষ্ট করে এখানে কাজ করতে আসছো,
তোমাদেরকে এই যে কষ্ট করে রাখছে এখানে, তাদের উপর ধিক্কার আছে আমার। এবং তারা কিন্তু তোমাদের দেশেরই মানুষ, যারা তোমাদেরকে এখানে আনছে। কারণ এখানকার মানুষরা কিন্তু তোমাকে নিয়ে আসে নাই, তোমার দেশেরই কেউ তোমাকে এরকম কষ্ট দিতে আনছে। তো আসলাম ভাই কথাটা শুনে, এবং সে তো জানে যে আসল ঘটনা তো সেটাই, তো ইসমামের কাছ থেকে বিদায় নেয়। এবং পরবর্তীতে আসলাম ভাই এরকম ইসমামকে বলেছিলেন যে আপনি যদি কখনো আসেন এখানে সাউন্ড দিয়েন, আমরা আসবো, এই যে আমাদের ওই যে ওইখানে আমরা থাকি। তো ইসমাম এরকম দুই একবার এসে ডাকছেন আসলাম ভাইকে, এবং ডাকার পরে আসলাম ভাই কিন্তু ভয় পাইছে ফার্স্টে যে আসলে কি ইসমাম আসলো না অন্য কেউ। তো তিনি খুব ভয়ে ভয়ে আসছিলেন, এসে তারপরে কথা বলছেন, কথা বলে দুই একটা সময় কাটাইছেন, এবং আরো কিছু এরকম ওখানকার ভয়ের ঘটনা তিনি ইসমামের কাছ থেকে শুনছেন। এবং তিনি বলছেন আসলাম ভাই যে এগুলো কিন্তু জোক না, বলছে যে ওখানকার যে পরিবেশ, তিনি আসলাম ভাই লিখছেন যে ওখানকার যে পরিবেশ বাবু ভাই সেই বলতে পারে ওখানকার জঙ্গলে কি আছে কি নাই, ভয়ঙ্কর সব জিনিস। আর মানুষজন, এটা ইসমামও বলছে তাকে, যে ওখানকার মানুষ খুব বেশি রকমের এই ধরনের চর্চায় লিপ্ত। অনেকেই আছেন তারা এই ধরনের ব্যাপারগুলোকে অন্যভাবে চর্চা করেন, এবং এই কারণে নাকি ওখানে এই জিন ভূতের প্রভাব খুব বেশি। বিশেষ করে যারা একটু গ্রামে বা জঙ্গলের আশেপাশে থাকেন, তারা অনেক কিছু এরকম দেখেন। ইসমাম অনেকে চিনে, কারণ ইসমামের একটা সময় কাটছে, কিন্তু এই যে তিনি এখনো পেশায় কিন্তু গোরখোদক কবর তিনি কাটেন, অন্য কাজও আছে, তার ব্যবসা আছে একটা, এছাড়াও মানে তাদের বাজারে তিনি ব্যবসা করেন, তার দোকানপাট আছে, বাট এছাড়াও তিনি এখনো এই কাজটা করেন। তো তিনি অনেক মানুষকেই চেনেন যারা এই ধরনের চর্চায় আছেন। ওই যে ইসমাম সাহেব তাকে বলছে যে আমি অনেক কিছু শিখছি, আমার খুব ইচ্ছা সে হান্তুটাকে আমি মেরে শিক্ষা দিব। সে আমাকে যেই ক্ষতিটা করে গেছে, কার্সের মধ্যে ফেলে গেছে, যে তিনি কোনো না কোনো সময় হঠাৎ করে মাসের একটা সময় তার সেই জিনিসটা জেগে উঠে, তার ভেতরে এসে আসর করে, এবং সেটা নাকি তাকে কামড় দিছিল দেখে হয়েছে। তার এই কামড় থেকে নাকি তার শরীরে ওই জিনিসটার একটা ট্রান্সমিট হয়েছে, এবং সেই কামড়ের দাগটা তিনি দেখাইছেন, সেই আসলাম ভাইদেরকে দেখাইছেন। তো যাই হোক, এরপরে আসলাম ভাই ওখানে আর তারপর আর থাকেন না, আস্তে ধীরে তিনি ওখান থেকে চলে আসেন, এবং তিনি দেশে ব্যাক করেন, করে তিনি পরবর্তীতে আবার তিনি বৈধভাবে তিনি মালয়েশিয়া যান, এবং তিনি এখন ভালোই আছেন, চাকরি বাকরি করছেন, বেশ ভালো অবস্থায় আছেন। তো আসলাম ভাই বলছেন যে তিনি আরো এরকম ঘটনা আমাদের জন্য শেয়ার করবেন, তিনি কালেক্ট করে আমাদের কাছে পাঠাবেন, এবং তিনি অদ্ভুতকে শুভেচ্ছা জানিয়েছেন, তার কাছে খুব ভালো লাগে অদ্ভুতরে। তো যাই হোক আসলাম ভাই, আমি আশা করব আপনি বাকি ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন, এবং আমরা শেয়ার করে ফেলবো আমাদের দর্শকদের সাথে। এছাড়াও বাইরে যারা আছেন, বিদেশে যারা আছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো তাদের কাছে ঘটনা থাকলে ঘটনা যেন আমাদেরকে পাঠিয়ে দেন। আপনাদের পরিচিত মহলের কাছ থেকে ঘটনা কালেক্ট করতে পারেন, আপনারা আপনাদের কলিগদের কাছ থেকে কালেক্ট করতে পারেন, পরিচিত জনদের কাছে কালেক্ট করতে পারেন, যারা ইউরোপ আমেরিকায় থাকেন তারা আপনাদের সাথে কলিগ বা নেইবার্স, যাদের সাথে আপনাদের ভালো সম্পর্ক আছে, কথায় কথায় ভৌতিক ব্যাপারগুলো বলতে পারেন। আমি নিজে জানি যে ওরা বেশ ফ্রেন্ডলি, এবং ওদের অনেকের কাছে কিন্তু অনেক ভৌতিক ঘটনা থাকে, এবং তারা আপনাদের কাছে শেয়ার করবে, এবং সেগুলো আপনাদের মাধ্যমে আমরা জানতে পারবো, আমরা শেয়ার করতে পারবো আমাদের দর্শকদের কাছে, এবং সবাই বেশ পছন্দ করবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা অদ্ভুতরে শোনেন তারা এই কাজটি করবেন। আর এখন চলে যাব আরো একটি ঘটনায়, চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটি ঘটনা নিয়ে। তার আগে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করুন, যাতে আমরা পৌঁছে যেতে পারি আমাদের অভীষ্ট লক্ষ্যে। আর ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবে।